ইসরায়েল ইরান সংঘাত দিনে দিনে আরও গভীর হয়ে উঠছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বাসিন্দাদের দ্রুত শহর ছেড়ে অন্য কোথাও যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে। দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস নিমিডস সহ 5টি ডেস্ট্রয়ার জাহাজ এখন আরব সাগরের পথে রয়েছে। এরকম সামরিক প্রস্তুতির পেছনে যুক্তরাষ্ট্রের মূল পরিকল্পনা কি এবং আমেরিকা এই যুদ্ধে জড়ালে তার পরিণতি কি হতে পারে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। বর্তমানে চলমান ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিনরা পরোক্ষভাবে মদত দিয়ে গেলেও গোপনে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র একের পর এক বিভিন্ন সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যের দিকে পরিবহন করতে শুরু করেছে, যার মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে KC-135 নামের বিশাল ফুয়েল ট্যাঙ্কার বিমান। এটি মূলত F-35, F-15 এবং উন্নতমানের F-22 র্যাপটরের মতো মার্কিন যুদ্ধবিমানগুলোকে আকাশেই জ্বালানি সরবরাহ করতে ব্যবহৃত হয়। এই ধরনের সরঞ্জামের উপস্থিতি মানেই আক্রমণের প্রস্তুতি শুরু হয়েছে, কারণ বিমানগুলো দীর্ঘ সময় আকাশে থেকে হামলা পরিচালনা করতে গেলে প্রচুর জ্বালানির দরকার হবে। আর KC-135 হল আকাশে ভাসমান পেট্রোল পাম্পের মতো। তার মানে মার্কিন যুদ্ধবিমানগুলো জ্বালানি শেষ হবার চিন্তা ছাড়াই দীর্ঘ সময় আকাশে থেকে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। জার্মানির রামস্টাইন, ইংল্যান্ডের RAF লেকেনহিথ কিংবা ইতালির আভিয়ানো ঘাঁটিগুলোতেও মার্কিন যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে দক্ষিণ চীন সাগর থেকে ইউএসএস নিমিডস রণতরী এখন পশ্চিম দিকে রওনা হয়েছে, যেটি যুক্ত হতে যাচ্ছে ইউএসএস কার্ল ভিনসনের সঙ্গে। এই জাহাজটি ইতোমধ্যেই লোহিত সাগরে হুথিদের দমন করার জন্য মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে এই প্রচণ্ড মার্কিন সামরিক শক্তি প্রদর্শনের পেছনে মূলত দুটি কারণ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। প্রথমত, এটি ইরানকে একরকম চোখে আঙ্গুল দিয়ে দেখানো যে যুক্তরাষ্ট্র বিশাল সামরিক সক্ষমতা নিয়ে প্রস্তুত রয়েছে। দ্বিতীয়ত, এটি কৌশলগতভাবে ইরানকে আবার আলোচনার টেবিলে আনার একটি বড় চেষ্টা। কিন্তু প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রের এই চেষ্টা আদৌ কতটা সফল হবে? ইরান ইতোমধ্যেই চলমান আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে, তাই এটি যে সত্যিকার অর্থে উত্তেজনা কমাবে বা পরিস্থিতি শান্ত করবে তা বলা মুশকিল। তাছাড়া শত্রুকে যতদিন আক্রমণের ভয় রাখা হয় ততদিন তারা এক ধরনের অনিশ্চয়তায় থাকে, কিন্তু যখন আক্রমণ হয়ে যায় তখন আর আক্রমণের ভয় দেখিয়ে কাজ হয় না। তাই এখন ইরানকে রণতরীর ভয় দেখিয়ে কোনো কৌশল বাস্তবায়ন করা যাবে বলে মনে হয় না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিদেশি শত্রুর ভয় দেখানো ক্ষমতাসীনদের জন্য খুবই কার্যকর কৌশল। নেতানিয়াহু যেমন ইসরায়েলে ব্যাপক অজনপ্রিয় হওয়া সত্ত্বেও হামাসের ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে আছে, যুক্তরাষ্ট্রও তেমন বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের ভয় দেখিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বোঝানোর চেষ্টা করে যে সারা বিশ্বে মার্কিনীরা যুদ্ধ না করলে তা তাদের নিজেদের দেশের জন্য নিরাপত্তা হুমকি। আর সে কারণেই মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বজায় রাখাটা অত্যন্ত জরুরি। আমেরিকার এ ধরনের ভয়ের রাজনীতির ইতিহাস নতুন নয়। আমেরিকা প্রতি 10 বছর পর পর তাদের নতুন শত্রু তৈরি করে, যাদের ভয় দেখিয়ে তারা নিজেদের দেশ এবং সমগ্র বিশ্বে মার্কিন সন্ত্রাসী কার্যক্রমের বৈধতা দিতে পারে। 1950-এর দশকে মিশরের গামাল আবদেল নাসের, 60-এর দশকে ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, 70-এর দশকে ইরানের আয়াতুল্লাহ খোমেনি, 80-এর দশকে সাদ্দাম হুসাইন, 90-এর দশকে আল কায়দা ও পরবর্তীতে ওসামা বিন লাদেন এবং 2000 সালের পর থেকে ইরান, ইরাক, আফগানিস্তান এবং হামাসকে মার্কিনরা শত্রু হিসেবে প্রচার করে আসছে। বর্তমান পরিস্থিতি দেখে অনেক বিশ্লেষক মনে করছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে আবারও ইরাক যুদ্ধের পুরনো চিত্রনাট্য নতুন করে মঞ্চস্থ করতে যাচ্ছে। বুশ প্রশাসন বলেছিল, ইরাকের কাছে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্র আছে। সাদ্দাম হোসেন সেই অস্ত্র ব্যবহার করে যে কোনো সময় আমেরিকায় হামলা চালাতে পারে। এই ভয় দেখিয়ে ইরাকে যুদ্ধ শুরু করা হয়েছিল। বর্তমানেও প্রায় একই ভাষায় নেতানিয়াহু বলছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র হুতি বা হিজবুল্লাহর হাতে তুলে দেয় তাহলে বিশ্ব ধ্বংস হয়ে যাবে। তাই ইরানে হামলা করে দেশটির শাসন ব্যবস্থা বদলানো ছাড়া কোনো উপায় নেই। ইরান ও যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই একে অপরের সাথে বিভিন্নভাবে সংঘর্ষে লিপ্ত রয়েছে। যুক্তরাষ্ট্র প্রথম ইরানকে পারমাণবিক অস্ত্রের হুমকি হিসেবে ঘোষণা দেয় 1981 সালে।
তারপর 4 দশক ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একই ধরনের সতর্কবাণী বারবার শোনা গেছে, কিন্তু বাস্তবে প্রতিবারই ইরানের পারমাণবিক অস্ত্র থাকার আশঙ্কা মিথ্যা প্রমাণিত হয়েছে। বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় উদ্বেগের জায়গাটি হল ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী অনেকেই এই ধরনের ইঙ্গিত দিয়ে আসছে। ট্রাম্প নিজেও একটি পোস্টে জানিয়েছিল, তারা জানে ইরানের সুপ্রিম লিডার কোথায় আছে, চাইলে তাকেও টার্গেট করা সম্ভব। যদিও ট্রাম্প বলেন সেটি এখনই করা হবে না, কিন্তু এর অর্থ দাঁড়ায় পুরো ইরানি সরকার ব্যবস্থাকে বদলানোর মতো পরিকল্পনা গোপনে তৈরি হচ্ছে। 2003 সালে ইরাকে সাদ্দাম হোসেনকে উৎখাত করার পর ইরাক সহ সমগ্র মধ্যপ্রাচ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল, আর এই শূন্যতা থেকেই তখন সৃষ্টি হয়েছিল আইএসএস-এর মতো সন্ত্রাসী গোষ্ঠী। বিশেষজ্ঞরা বলেন ইরাকের চেয়ে ইরান 4 গুণ বড়। সেখানে যদি একই ধরনের শাসন পরিবর্তনের চেষ্টা করা হয়, তাহলে এর ফলাফল হবে আরও ভয়াবহ। অতীতের শিক্ষা ভুলে গেলে যুক্তরাষ্ট্রকে অনেক বড় মাশুল গুনতে হবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও তারা কখনো কোনো অন্যায় যুদ্ধে জয়ী হতে পারেনি। ভিয়েতনাম, ইরাক এবং আফগানিস্তান যুদ্ধ তার জলজ্যান্ত উদাহরণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে বহুবার মধ্যপ্রাচ্যে মার্কিনীদের অন্যায্য যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন। একসময় তিনি ঘোষণাও দিয়েছিলেন যে তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র আর কখনো মধ্যপ্রাচ্যের অন্তহীন যুদ্ধে জড়াবে না। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, ইরাক যুদ্ধের সমালোচনা কিংবা আমেরিকা ফার্স্ট নীতির মাধ্যমে আন্তর্জাতিক সংঘাতে জড়ানোর বিপক্ষে ট্রাম্পের অবস্থান ছিল বরাবরই স্পষ্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এসে অভিষেক ভাষণেও ট্রাম্প বলেছেন যে তিনি নিজেকে শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠাকারী হিসেবে দেখতে চান। সে কারণে হোয়াইট হাউসে প্রবেশের আগেই ট্রাম্প গাজা এবং ইউক্রেনে যুদ্ধবিরতির মধ্যস্থতা করতে শুরু করে দেয়। কিন্তু সময়ের সাথে ট্রাম্পের অবস্থান পাল্টে গেছে, আর সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই পরিবর্তন এখন অনেকটাই স্পষ্ট। বিশ্লেষকদের মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণাত্মক সামরিক অভিযানের পটভূমি ট্রাম্পকে নতুনভাবে প্রভাবিত করেছে। ট্রাম্পের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ছিল তার মেক আমেরিকা গ্রেট এগেইন বা মেগা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্যই ছিল যুদ্ধ নয়, উন্নয়ন নীতি। সে কারণেই বহু মার্কিন নাগরিক ট্রাম্পকে দ্বিতীয়বার ক্ষমতা এনেছে। কিন্তু এখন অনেক মেগা সমর্থকই ট্রাম্পের নতুন অবস্থানে ক্ষুব্ধ, কারণ তারা বিশ্বাস করতেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিদেশি যুদ্ধের ফাঁদ থেকে বের করে নিয়ে যাবেন। কিন্তু আমেরিকা যে ওয়ার মেশিন ধারণা থেকে সরে আসতে শুরু করেছিল, ট্রাম্প আবারও সেদিকেই অগ্রসর হচ্ছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানকে হুমকি দিয়ে বলেছে তিনি চান নিঃশর্ত আত্মসমর্পণ। কিন্তু সত্যিকার অর্থেই ট্রাম্পের কোনো ধারণাই নেই ইরান পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতার দেশ। তারা জাতিগতভাবে অত্যন্ত আত্মমর্যাদাশীল। ইতিহাস বলে বিদেশিরা কখনো ইরানে টিকতে পারেনি। তাই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র সামরিক দিক থেকে যতই শক্তিশালী হোক না কেন, ইরানকে ধ্বংস করা অতটা সহজ নয়। যুক্তরাষ্ট্র ইরাকে 1 দশকের যুদ্ধে প্রায় $3 ট্রিলিয়ন এবং হাজার হাজার মার্কিন সেনার প্রাণ হারিয়েছিল। আফগানিস্তানে 20 বছরের যুদ্ধের পরও শেষমেশ তালেবানের কাছেই ক্ষমতা ফিরিয়ে দিয়ে পালাতে বাধ্য হয়েছে। অতীত অভিজ্ঞতার আলোকে অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন ইরানের সঙ্গে যদি যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি দীর্ঘমেয়াদী বিপর্যয়। সত্যিকার অর্থে যুদ্ধের জয় পরাজয় সামরিক সক্ষমতার উপর নির্ভর করে না। যারা ন্যায়ের পক্ষে লড়াই করে ইতিহাসের সঠিক দিকে থাকে, যুদ্ধের জয় তাদেরই হয়। কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে।